আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক পদ প্রকরণ সম্পর্কে আলোচনা করব। পদ প্রকরণ সমগ্র বিষয়টিকে আমরা ছোট ছোট কয়েকটি ভিডিওতে ভাগ করে নিয়েছি। আজকে ভিডিওটিতে পদ প্রকরণের প্রাথমিক আলোচনা, অর্থাৎ পদ কাকে বলে, পদ কয় প্রকার ও কী কী, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা পদ কী বা পদ কাকে বলে সেটাতে আসছি। যেসব অর্থবোধক শব্দ বাক্যে ব্যবহৃত হয় সেগুলো প্রত্যেকটিই এক একটি পদ। এছাড়াও বলা হয়েছে বিভক্তিযুক্ত প্রতিটি শব্দই পদ। এছাড়াও বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ। তোমাদের সামনে একটি উদাহরণ তুলে ধরি, তাহলেই বিষয়টি ক্লিয়ার হয়ে উঠবে। জেলেরা পুকুরে মাছ ধরে, এটি একটি বাক্য। লক্ষ্য করে দেখো সম্পূর্ণ বাক্যটির মধ্যে কয়টি পদ রয়েছে। ভেঙে দেখো, জেলেরা পুকুরে মাছ ধরে, তাহলে আমরা বলতে পারবো মোট 4টি শব্দ রয়েছে এবং 4টি শব্দই লক্ষ্য করো যে অর্থ বোঝাচ্ছে কিনা। জেলেরা, জেলেরা এই শব্দটির মধ্য দিয়ে একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে। কি সম্প্রদায়? না, ধীবর সম্প্রদায়ের লোকজনদেরকে, যারা কি করে না মাছ ধরে পুকুরে। পুকুরে, পুকুরে মানে কি না জলাশয়ে। মাছ, মাছ তো আমরা জানি বাঙালিদের প্রিয় খাদ্য। আর ধরে, ধরে ধরা, ধরাকে বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই সম্পূর্ণ বাক্যটির মধ্যে 4টি শব্দ রয়েছে এবং 4টি শব্দই অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে মোট 4টি পদ রয়েছে সম্পূর্ণ বাক্যটির মধ্যে। এখান থেকে একটি সংজ্ঞা উঠে আসতে পারে, কি না বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ। এরপর আসছি আমরা পদের প্রকারভেদ। পদকে আমরা 5টি ভাগে ভাগ করে থাকি: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। আবার বিভিন্ন ব্যাকরণে বিভিন্ন ভাগে এই পদের প্রকারভেদ রয়েছে। নানানভাবে আমরা দেখতে পাই, যেমন পদকে 2টি ভাগে ভাগ করেছে, নামপদ এবং ক্রিয়াপদ। নামপদের মধ্যে রয়েছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এবং ক্রিয়াপদের মধ্যে রয়েছে ক্রিয়া। এরপর আসছি আমরা বিশেষ্য পদ। বিশেষ্য পদ বলতে আমরা কি বুঝি? দেখো, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। এখানে একটা স্পেসিফিক নামকে বোঝাবে। সেই নাম ব্যক্তিরও হতে পারে, বস্তুরও হতে পারে, প্রাণীর নাম হবে, স্থানের নাম, জাতির নাম, সমষ্টির নাম, গুণের নাম, ক্রিয়ার নাম, বিভিন্ন নাম বোঝাবে। যেমন কোনো প্রাণীর নাম, প্রাণী যেমন হরিণ। কোনো ব্যক্তির নাম এপিজে আব্দুল কালাম। এই মতো নির্দিষ্ট একটা নামকে বোঝাবে। তাহলে আমরা জেনে নেব যে এটা একটা বিশেষ্য পদ। আশা করছি অনেকটা স্পষ্ট হচ্ছে তোমাদের সামনে বিশেষ্য পদ কি সে সম্পর্কে। এরপর আসছি আমরা সর্বনাম পদ। দেখো, বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। কোন পদের পরিবর্তে? না, বিশেষ্য পদের পরিবর্তে। উদাহরণ হিসাবে এখানে যেমন রয়েছে আমি, আমরা, তুমি, আপনি, তুই, তোমরা, যে, কে, কি, কারা ইত্যাদি ইত্যাদি। তোমাদের সামনে একটি উদাহরণ তুলে ধরি, একটা বাক্য। যেমন যশোদা বেশ শান্ত মেয়ে। যশোদা প্রতিদিন মন দিয়ে যশোদার পড়াশোনা করে। এই জন্য যশোদার শিক্ষিকাগণ যশোদাকে খুবই ভালোবাসেন। এই বাক্যগুলিতে বারবার যশোদা বলার ফলে শুনতে ভালো লাগছে না। কিন্তু যদি বলি যশোদা বেশ শান্ত মেয়ে, সে প্রতিদিন মন দিয়ে তাহার পড়াশোনা করে বা তার পড়াশোনা করে, এই জন্য তার শিক্ষিকাগণ তাকে খুব ভালোবাসেন, তাহলে শুনতে একটু ভালো লাগে তুলনামূলক। যশোদা বিশেষ্য পদ। প্রথমে একবার উল্লেখ করে যশোদা পদটির পরিবর্তে সে,
অর্থাৎ এই যে এখানে আমরা সেটা ব্যবহার করলাম, এটাই হচ্ছে সর্বনাম পদ। ক্লিয়ার? ঠিক। এরপর আসছি আমরা বিশেষণ পদ। বিশেষণ পদ বলতে আমরা কি বুঝি? না, যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকেই বিশেষণ পদ বলে। যেমন ভালো, মন্দ, ছোট, সামান্য, কিছু, দুটি, তিনটি ইত্যাদি ইত্যাদি বিশেষণ পদ। যেমন বিনয়ী ছাত্রকে সব শিক্ষকেই ভালোবাসেন। এখানে এই যে বিনয়ী, বিনয়ীটা কার গুণ? না ছাত্রের গুণ, যার ফলে কি না শিক্ষকরা তাকে ভালোবাসে। তাহলে এইখানে বিনয়ীটাই হচ্ছে বিশেষণ পদ। এরপর আসছি আমরা অব্যয় পদ। অব্যয় অর্থাৎ দেখো এর মধ্যে এর সংজ্ঞা লুকিয়ে আছে। অব্যয় কি? না যার কোনো ব্যয় হয় না। তাহলে আমরা এখানে বলতে পারি যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। পরিবর্তন হয় না বা ব্যয় হয় না, যেমন ও, এবং, আর, অথবা, কিন্তু, নতুবা, কিংবা, বা, আহা ইত্যাদি অব্যয় পদের উদাহরণ। এরপর আসছি ক্রিয়াপদ। ক্রিয়াপদ বলতে আমরা বুঝি যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করাকে বোঝায়, অর্থাৎ কোনো কাজ করাকে বোঝায়। যেমন খাওয়া, গাওয়া, নাচ করা, গান করা ইত্যাদি কোনো কাজ। যেমন মেয়েটি নাচছে, দেখতেই পাচ্ছ তোমরা স্লাইডের মাধ্যমে, শিল্পী গান করছেন। তো এগুলো কি না ক্রিয়াপদের উদাহরণ। আজকের আলোচনায় এইটুকুই। আপনাদের আবার আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।